হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায়ে যে চ্যাপ্টারটি রয়েছে অর্থাৎ বল বা ফোর্স, সেই অধ্যায়ের অনশট সিকিউ সলভ করব। অর্থাৎ এই অধ্যায় থেকে যে টাইপের সিকিউ বোর্ড পরীক্ষায় আসতে পারে সেগুলো এই ভিডিওতে সলভ করে দেওয়া হবে। তো ফার্স্ট নাম্বার যে কোশ্চেনটা রয়েছে, 3.92 নিউটন ওজনের একটি খেলনা গাড়ির ওপর বল প্রয়োগ করায় এটি ঘর্ষণযুক্ত মেঝেতে 0.5 মিটার পার স্কোয়ার ত্বরণে চলতে শুরু করে। ঘর্ষণ বল দেওয়া আছে 0.5 নিউটন। এখন ঘ নম্বরে কী বলছে, গাড়ির উপর প্রযুক্ত বলের মান কত। তাহলে এখানে দেওয়া আছে কি কি, শুরুতে যদি আমরা লিখি, দেওয়া আছে এখানে দেখো গাড়ি, যদি একটা গাড়ি কল্পনা করি, ধরো একটা খেলনা গাড়ি, সেই গাড়িটিকে বল প্রয়োগ করা হলো, এই গাড়ির উপরে কি হয়েছে, একটা বল প্রয়োগ করা হয়েছে। সেই বলটাকে যদি আমরা ধরি এফ পরিমাণ বল, তাহলে গাড়িটা কি করছে, সামনের দিকে চলতে শুরু করে একটা নির্দিষ্ট বেগে। সেই বেগটা এখানে দেওয়া আছে। মেঝের ত্বরণ দেওয়া আছে, গাড়ির ত্বরণ হচ্ছে কত, গাড়ির ত্বরণ এই যে সামনে যে যেতে থাকতেছে গাড়িটা, সেই যাওয়ার যে হারটা, বেগের হার অর্থাৎ বেগ বৃদ্ধির হারটা এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে 0.5 মিটার পার স্কোয়ার। তাহলে এখানে এ ইকুয়াল টু কী হবে, 0.5 মিটার পার স্কোয়ার, রাইট। এখানে গাড়ির ওজন দেওয়া আছে, সেই ওজনটা কি করবে, নিচের দিকে কাজ করবে। ওজন আমরা কি জানি, ডাব্লিউ ইকুয়াল টু mg। তাহলে এখানে ওজন কত, 3.92 নিউটন হচ্ছে গাড়ির ওজন, সেটা নিচের দিকে কাজ করে। এবং এখানে হচ্ছে কি, গাড়ির মেজের ঘর্ষণ দেওয়া আছে, ঘর্ষণ বল দেওয়া আছে, সেটা কত, সে ঘর্ষণ বলটা হচ্ছে 0.5 নিউটন। অর্থাৎ আমি এখানে যে বলটা প্রয়োগ করছি সেই বলে গাড়িটা সামনের দিকে আগাবে, এবং যে নিচে যে ঘর্ষণ বলটা আছে সেই ঘর্ষণ বলে তার বলের কি হবে, কিছু হ্রাস ঘটবে। সেই হ্রাসটার হারটা কত, সেটা হচ্ছে 0.5 নিউটন। তাহলে ঘর্ষণ বলটাকে যদি আমরা এফকে ধরি, এফকে ইকুয়াল টু হবে 0.5 নিউটন। এটা হচ্ছে কি গাড়ির ঘর্ষণ বল। অর্থাৎ মেঝেতে যে ঘর্ষণ, গাড়ি চলার পথে মেঝেতে যে ঘর্ষণটা হবে গাড়ির সাথে, সেক্ষেত্রে কি গাড়ির বেগটা কি হবে, একটু স্লো হয়ে যাবে। সেই স্লোটা করবে কি মেঝে, আর সেই মেঝের যে বলটা রয়েছে সেই বলটা হচ্ছে কি এফকে ইকুয়াল টু 0.5 নিউটন। তখন আমাদের বের করতে বলছে গাড়ির উপর প্রযুক্ত বলের মান কত। অর্থাৎ এই যে শুরুতে যে বলটা প্রয়োগ করছি এফ, সেই এফ এর মান কত। এখন আমরা জানি কি, আমরা জানি হচ্ছে কি, এটা যদি কাটি, অভিকর্ষ ত্বরণের মান কত, আমরা জানি অভিকর্ষ ত্বরণকে কি দ্বারা প্রকাশ করা হয়, জি দ্বারা। অভিকর্ষ ত্বরণের মান হচ্ছে কত, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা কিনা কি নিচের দিকে কাজ করতেছে। অর্থাৎ গাড়িটার যে ভর ইন্টু জি, সেটাকে আমরা কি ওজন বলি। তাহলে এইটুকুর মান হচ্ছে কি ডাব্লু, অর্থাৎ ওজন। সেই ওজনের সূত্র হচ্ছে কি ডাব্লু ইকুয়াল টু mg। অর্থাৎ গাড়ির ওজন ডাব্লু ইকুয়াল টু হচ্ছে কত, এম ইন্টু জি। তাহলে এম এর মানটা আমাদের এখানে দেওয়া নেই, এম এর মান হচ্ছে কি গাড়ির ভরটা, সেই ভরটা কিন্তু কোশ্চেনে বলা নেই। তো ভরটা আমাদের লাগবে, কি জন্য লাগবে, এই যে বল বের করতে। কারণ বলের সংজ্ঞা কি, বলের সংজ্ঞা হচ্ছে এফ ইকুয়াল টু এম এ।
তো আমাদের ত্বরণ দেওয়া আছে, তো আমরা যদি ভরটা বের করতে পারি তাহলে আমরা শুরুতে যে বল প্রয়োগ করছি সেই বলটা বের করতে পারবো। আর এটাই হচ্ছে আমাদের গ নম্বর কোশ্চেনে বের করতে বলছে। তাইলে এখানে আমাদের ডাব্লুর মান দেওয়া আছে, সেটা কত 3.92 ইকুয়াল টু এম এর মান দেওয়া নেই, তাহলে জি এর মান আমরা জানি সেটা হচ্ছে কত 9.8। তো এখান থেকে যদি আমরা এটাকে এম এর মানটা বের করতে চাই তাহলে 3.92 উপরে থাকবে এবং 9.8টা কি নিচে চলে যাবে। এটা যদি ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে মান আসবে কত 0.4, অর্থাৎ বর ইকুয়াল টু হবে কত 0.4 কেজি। তাহলে গাড়ির যে ভরটা আমরা পেলাম সে ভরটা কত হবে 0.4 কেজি। এবং ভর বের করা আমাদের শেষ। এখন আমরা শুরুতে যে বল প্রয়োগ করছি সেই বলটা বের করতে হবে, কারণ এটাই আমাদের কোশ্চেনে বলছে। তাহলে আমরা বলের সংজ্ঞা জানি কি, এফ ইকুয়াল টু এম এ। এফ ইকুয়াল টু হবে কি, এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে আমরা তো শুরুতে এখানে একটা বল প্রয়োগ করছি না এফ, আর আমরা যে বলটা প্রয়োগ করছি কিন্তু এই যে গাড়ির ঘর্ষণের কারণে গাড়ি যে সামনের দিকে মুভ করছে সেখানে কিন্তু কিছু বল হ্রাস পাইছে। সেই হ্রাস পাওয়ার বলের মানটা কত, সেটা হচ্ছে এফ কে, অর্থাৎ 0.5 নিউটন। তো আমাদের লব্ধি বলটা যদি আমরা বের করতে যাই, আমরা কত বল আসলে পেলাম, কারণ এই বলটা তো ঘর্ষণে ব্যয় হয়ে গেছে। তো ঘর্ষণে ব্যয় হয়ে গেছে, গাড়িটা যখন সামনে আগাইছে তখন ঘর্ষণে বাধার কারণে এই বলটুকু কি হয়েছে, ব্যয় হয়েছে। তার মানে আমরা লব্ধি বলটা কত, অর্থাৎ আমরা যেটা পেলাম সেটা এফ মাইনাস এফ কে ইকুয়াল টু হবে কি এম এ। অর্থাৎ এখান থেকে যদি আমরা এফটা এই পাশে রাখি, অর্থাৎ এম এ মাইনাস এম এ প্লাস এফ কে হবে। তাহলে এফ ইকুয়াল টু এম এর মান আমরা জানি 0.4 ইন্টু ত্বরণের মানও আমরা জানি সেটা হচ্ছে কত 0.5। তাহলে 0.5 প্লাস এফ কে, ত্বরণের মান হচ্ছে দেওয়া আছে, প্লাস এফ কে মানও দেওয়া আছে, অর্থাৎ ঘর্ষণ বল যেটা। তাহলে এফ কে মান হচ্ছে 0.5। তো এটা যদি ক্যালকুলেট করি তাহলে মান আসবে মনে হবে 0.7 নিউটন। অর্থাৎ আমরা যে বল প্রয়োগ করলাম সেই বলটা হচ্ছে এফ ইকুয়াল টু কত হবে 0.7 নিউটন। আর এটাই আমাদের কোশ্চেনে বের করতে বলছে। তাহলে এটাই আমাদের উত্তর। আনসার গাড়ির তাহলে কি হবে, গাড়ির উপর প্রযুক্ত বলের মান ইকুয়াল টু হবে এফ ইকুয়াল টু 0.7 নিউটন। দেন ঘ নম্বর কোশ্চেনে কি বলছে, ঘর্ষণযুক্ত ও ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ত্বরণের কি পরিবর্তন হবে গাণিতিকভাবে মূল্যায়ন করো। এটা দ্বারা আসলে কি বুঝে, প্রথমে যখন আমাদের কি মেঝেতে ঘর্ষণ ছিল, ঘর্ষণ বলটা ছিল কত 0.5 নিউটন, তখন গাড়িটা সামনের দিকে যাওয়ার পথে যে বলটা প্রয়োগ করছিলাম আমরা এফ, সেটা কি হয়েছে মাঝখানে হ্রাস পাইছে। হ্রাস পাইছে কিসের জন্য, ঘর্ষণ বলের কারণে। তো এখন যদি আমরা সেই ঘর্ষণ বলটাকে কি করি, ব্যাহত করি, অর্থাৎ ঘর্ষণ বলটা যদি না থাকে তাহলে আমরা যে বলটা প্রয়োগ করবো এদিকে এফ পরিমাণ বলটা প্রয়োগ করছিলাম না, সেই বলটা কি হবে, হ্রাস পাবে না, অর্থাৎ সামনের দিকে সে যেতেই থাকবে, অর্থাৎ বাধা থাকবে না, ঘর্ষণের বাধা থাকবে না, বায়ুর বাধা থাকতে পারে। তাহলে সেখানে কি হবে, সে গাড়িটা তো একটু দূরে যাবে, কারণ কি কোনো ঘর্ষণ নাই, অর্থাৎ বায়ুর বাধা আছে প্লাস ঘর্ষণের একটা বাধা আছে। তো বায়ুর বাধা যেহেতু কোশ্চেনে বলা নেই, শুধু ঘর্ষণের বাধাটাকে যদি আমরা এখন উপেক্ষা করি তাহলে কি হবে, গাড়িটা একটু সামনের দিকে বেশি যাবে, অর্থাৎ তার বেগ বৃদ্ধির হারটা বাড়বে।
তাহলে কি ত্বরণটাও বাড়বে। তো সেটাই আমাদের কি গাণিতিকভাবে প্রমাণ করতে বলছে, প্রমাণ করে দেখাতে হবে যে সেই পরিবর্তনটা কীরূপ হবে। তো শুরুতে আমরা দেখছিলাম যখন ঘর্ষণ বল ছিল তখন গাড়ির ত্বরণ ছিল কত, 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা আমাদের দেওয়া ছিল। এখন যেহেতু আমাদের ঘর্ষণ বলটা নাই, অর্থাৎ যে বলটা আমরা প্রয়োগ করব, এই যে বলটা আমরা প্রয়োগ করছিলাম এই পরিমাণ বল, সেই বলটাই কিন্তু আমরা পাবো গাড়িটা সামনে যাওয়ার জন্য। সেক্ষেত্রে ঘর্ষণ থাকা অবস্থায় ঘর্ষণ থাকা অবস্থায় ত্বরণ কত, ত্বরণ এ ইকুয়াল টু হবে 0.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, যেটা আমাদের দেওয়া আছে যখন গাড়ির মেঝেতে ঘর্ষণ ছিল। এখন ঘর্ষণটাকে যদি আমরা উপেক্ষা করি, অর্থাৎ এখন ঘর্ষণ বল না থাকলে তাহলে এফ ইকুয়াল টু কী হবে, অর্থাৎ যে বলটা আমরা প্রয়োগ করবো এফ ইকুয়াল টু হবে এম প্রাইম এ, অর্থাৎ নতুন ত্বরণ যেটা পাবো আমরা, তাহলে ত্বরণ প্রাইম এফ বাই এম হবে। এফ বাই এম যদি আমরা ত্বরণ নতুন প্রাইমটা বের করতে চাই, তাহলে ত্বরণ ইকুয়াল টু হবে, এই এফ এখন কোনটা বসবে, এই এফ এখন বসবে হচ্ছে এটা। তার কারণ কি, যেই বলটা আমরা এখানে প্রয়োগ করছি সেই বলটা কিন্তু মাঝখানে হ্রাস পায় না। যদি হ্রাস পাইতো কখন, যদি এখানে ঘর্ষণ বল থাকতো। এই ঘ নম্বর প্রশ্নে কিন্তু এখানে ঘর্ষণ বল ছিল বিধায় এখানে কিছু হ্রাস পাইছে, সেই হ্রাসের পরিমাণটা এখানে দেওয়া ছিল, যার কারণে কি ত্বরণের একটা তারতম্য ঘটছে। এখন যেহেতু হ্রাস পাবে না, সেক্ষেত্রে ত্বরণটা কী হবে সেটা আমরা বের করে দেখবো যে ত্বরণ বাড়বে। তাহলে এফটা হবে 0.7, 0.7 ডিভাইডেড বাই ভরটা হবে কত, গাড়ির ভর আমরা কত বের করছিলাম 0.4 কেজি, 0.4 কেজি। তো এটাকে দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে যে অ্যান্সারটা পাবো সেটা হচ্ছে এ প্রাইম ইকুয়াল টু, এটা হবে 1.75, অর্থাৎ ঘর্ষণবিহীন অবস্থায় যে ত্বরণটা আমরা পেলাম সেটা হবে কি 1.75, যেটা কি না আমাদের ঘর্ষণযুক্ত অবস্থায় যে ত্বরণটা ছিল সেই ত্বরণ থেকে বেশি। কতটুকু বেশি সেটা আমরা ক্যালকুলেট করে বের করব। তাহলে ত্বরণের পরিবর্তন ত্বরণের পরিবর্তন 1.75 থেকে, অর্থাৎ ঘর্ষণবিহীন অবস্থায় যে ত্বরণ সেটা থেকে ঘর্ষণযুক্ত অবস্থায় যে ত্বরণ সেটা বিয়োগ যাবে, অর্থাৎ 0.5, আর এখানে এককটা থাকবে, একক কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ত্বরণটা পাবো আমরা 1.75 বিয়োগ 0.5, অ্যান্সার হবে 1.25, আর একক হবে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে ঘর্ষণবিহীন অবস্থায় যে ত্বরণটুকু বৃদ্ধি পাবে সেই বৃদ্ধিযুক্ত ত্বরণ হবে কতটুকু, এতটুকু। তাহলে আমরা লিখতে পারি ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে ঘর্ষণবিহীন অবস্থায় মেঝেতে গাড়ির ত্বরণ হবে, এখানে গাড়ি ত্বরণ বৃদ্ধি পাবে 1.25
এত এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটা হচ্ছে আমাদের উত্তর, যেটা কিনা গাণিতিকভাবে প্রমাণ করতে বলছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে কি বলছে, এবং 700 কেজি ভরের একটি গতিশীল ট্রাক 20 মিটার পার সেকেন্ড বেগে 1300 কেজি ভরের একটি স্থিতিশীল ট্রাককে ধাক্কা দেয় এবং ট্রাক দুইটি মিলিত হয়ে সামনের দিকে চলতে থাকে। এখন ঘ নম্বর প্রশ্ন যেটা বলছে, ট্রাক দুইটির মিলিত বেগ নির্ণয় করো। তাহলে আমাদের ভরবেগের সূত্র অ্যাপ্লাই করতে হবে এক্ষেত্রে। ভরবেগের যে সংঘর্ষ হইলে যে সূত্রটা আছে না, সংরক্ষণশীলতার সূত্র, ওটা লাগবে। এখন দেওয়া আছে এখানে গতিশীল ট্রাকের ভর দেওয়া আছে, যেটা হচ্ছে কি 700 কেজি। তাহলে এটাকে আমরা যদি এমন ধরি, গতিশীল ট্রাকের ভর m1 = 700 কেজি, এবং গতিশীল ট্রাকের বেগ দেওয়া আছে, অর্থাৎ আদিবেগটা হচ্ছে কি 20 মিটার পার সেকেন্ড। তাহলে আদিবেগ u1 = 20 মিটার পার সেকেন্ড। এখন স্থির ট্রাকের ভর দেওয়া আছে 1300 কেজি। তাহলে সেটা আমরা লিখি, স্থির ট্রাকের ভরকে যদি আমরা m2 ধরি, m2 হবে 1300 কেজি, এবং স্থির ট্রাকের আদিবেগ কত হবে, যেহেতু বস্তুটা স্থির, তাহলে আদিবেগ u2 কত হবে, 0, কারণ স্থির বস্তুর ক্ষেত্রে বেগ কত হয়, 0 হয়, 0 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন উদ্দীপকে বলছে কি, ট্রাক দুইটা ধাক্কা দেয়, অর্থাৎ গতিশীল ট্রাকটা স্থিতিশীল ট্রাককে ধাক্কা দেয়, এবং ধাক্কা দেওয়ার পরে ট্রাক দুইটি মিলিত হয়ে সামনের দিকে চলতে থাকে, অর্থাৎ একটা পর্যায়ে এদের বেগ কি হবে, সমান হবে, শেষ বেগটা কি হবে, সমান হবে। তো ওই মিলিত বেগ নির্ণয় করো, অর্থাৎ শেষ বেগটাই বের করতে বলছে। তাহলে দুইজনের মিলিত বেগ যদি আমরা ভি ধরে নিই, তাহলে দুটি ট্রাকের শেষ বেগ বা মিলিত বেগ বলতে পারি, মিলিত বেগ v = what, এটাই আমাদের বের করতে বলছে, যে মিলিত বেগ বের করো। তাহলে আমরা শক্তির সংরক্ষণশীলতা সূত্র যদি অ্যাপ্লাই করি, শক্তির সংরক্ষণশীলতার সূত্র আসলে কি বোঝায়, এটা হচ্ছে মূলত বস্তুদ্বয়ের আদি ভরবেগের যোগফল কি হবে, বস্তুদ্বয়ের শেষ ভরবেগের যোগফলের সমান। এটাই হচ্ছে কি শক্তির সংরক্ষণশীলতার নীতি বা সূত্র। তাহলে এই দুইটার আদি ভরবেগ যদি আমরা বের করি, আদি ভরবেগ m1 সাথে কি গুণ হবে, u1, অর্থাৎ প্রথম বস্তুর আদি ভরবেগের প্লাস দ্বিতীয় বস্তুর আদি ভরবেগের যোগফল। তাহলে দ্বিতীয় বস্তুর আদি ভরবেগ কী হবে, দ্বিতীয় বস্তুর ভর হবে m2 আর বেগ হবে u2, এবং প্রথম বস্তুর ভরটা তো সেম থাকবে। তাহলে এরা যেহেতু সমবেগে যাইতেছে, অর্থাৎ সংঘর্ষের পরে এই দুইটা বস্তুরই কি বেগটা সেম, অর্থাৎ সামনের দিকে চলতে থাকে, মিলিত হয়ে চলতে থাকে, সেক্ষেত্রে বেগটা সেম থাকবে, অর্থাৎ বেগটা হবে কি v, এবং পরবর্তীতে m2 হবে v। এখন এটা যদি ক্যালকুলেট করি, m1 এর মান তো দেওয়া আছে 700, তাহলে 700 বসাই, u1 এর মান দেওয়া আছে এখানে কত, 20 মিটার পার সেকেন্ড। তো সেটা যদি আমরা বসাই, 20 প্লাস m2 এর মান হচ্ছে 1300 ইন্টু u2 এর মান হচ্ছে কত, 0, যেহেতু বস্তুটা স্থির। এখন দ্বিতীয় ক্ষেত্রে শেষ ভরবেগ, অর্থাৎ শেষ ভরবেগে ভরটা কি থাকবে, ভরটা তো সেমই থাকবে, 700
ইন্টু ভি প্লাস M2 হবে 1300 শতক। এখান থেকে চাইলে আমরা ভিটা কমন নিতে পারি, অর্থাৎ আমরা জিনিসটা এভাবেও লিখতে পারি, যেহেতু দুই পাশেই ভি আছে, এখানেও ভি আছে, এখানেও ভি আছে, তো ভিটা যদি আমরা কমন নিই তাহলে ভি ব্র্যাকেটে চলে যাবে, M1 এর মান বসবে এখানে, M1 এর মান হবে কত 700 প্লাস M2 এর মান বসবে অর্থাৎ 1300। তাহলে এই পাশে আমরা যে মানটা পাবো, অর্থাৎ জিরোর সাথে যে কোনো কিছু গুণ হয়ে যাওয়া মানে কি অ্যান্সার জিরো আসবে, তার মানে এখানে শুধু এটাই থাকবে 700 গুণ 20। তো এটা ক্যালকুলেট করলে কত আসে, এটা হবে 14,000। তাহলে এখন আমরা যদি এই মানটাকে এই পাশে নিয়েছি তাহলে এখানে এসে কী হবে, ভাগ হয়ে যাবে। তাহলে 14,000 ডিভাইডেড বাই 1000 অযুত 700 যোগ 1300, 700 যোগ 1300 হবে 2000। তাহলে 2000 নিচে চলে যাবে ভাগ হয়ে 10,000। তাহলে এখানে থাকবে ভি অর্থাৎ মিলিত বেগ। তাহলে মিলিত বেগ ইকুয়াল টু 14,000-এ যদি আমরা 2000 দিয়ে ভাগ দিই তাহলে অ্যান্সার পাবো 7 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের মিলিত বেগ, যেটা সংঘর্ষের পর কি হবে, বস্তু দুইটা একই দিকে সমবেগে যেতে থাকবে। তাহলে এটাই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর, মিলিত বেগ হচ্ছে কি মিলিত বেগ। নেক্সট কোশ্চেনে 2000 কেজি ভরের একটি ট্রাক 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলতে চলতে বিপরীত দিক থেকে 45 কিলোমিটার পার আওয়ার বেগে আসা 800 কেজি ভরের একটি বাসের সাথে সংঘর্ষে লিপ্ত হলো এবং আটকে গেল, ফলে মিলিত গাড়ি দুটি একত্রে চলতে শুরু করলো। এখন এখানে সংঘর্ষের পূর্বে ট্রাকটির গতিশক্তি নির্ণয় করো, এটা হচ্ছে ঘ নম্বর কোশ্চেন। তাহলে গতিশক্তি নির্ণয়ের সূত্র আমরা শক্তির সংরক্ষণশীলতার নীতি যখন প্রমাণ করছি তখন দেখছিলাম, এটা মূলত হচ্ছে 4th অধ্যায়ের কোশ্চেন। তো এখানে আমাদের দেওয়া আছে কি, এখানে আমাদের সংঘর্ষের পূর্বে ট্র্যাকের বেগ দেওয়া আছে। তাহলে দেওয়া আছে সংঘর্ষের পূর্বে ট্রাকের বেগ, সেটাকে যদি আমরা সংঘর্ষের পূর্বে ট্রাকের বেগ ভি ধরি, তাহলে বি ইকুয়াল টু হবে এখানে দেওয়া 54 কিলোমিটার পার আওয়ার। তো এটাকে আমাদের মিটার পার সেকেন্ড নিয়ে নিতে হবে। তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে কী করতে হবে, যেহেতু কিলোমিটার আছে তা আগে মিটার নিতে হলে কী হবে, 1000 দিয়ে গুণ দেবো, তাহলে এটা মিটারে চলে যাবে, হচ্ছে মিটার পার আওয়ার। এখন এটাকে নিতে হবে কি সেকেন্ডে নিতে হবে, তাহলে ঘন্টাকে সেকেন্ডে নিতে হলে কী করতে হয়, 3600 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এই যে পুরো মানটা আছে এটা হচ্ছে কি মিটার পার সেকেন্ডে চলে আসবে, অর্থাৎ আমাদের এসআই এককে নিয়ে ম্যাথ করা লাগবে। তাহলে এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে মান আসবে 15 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, মিটার পার সেকেন্ডে মানটা আমরা বের করছি।
এখন আমরা কি বলবো, এখানে কিন্তু ট্রাকের ভর দেওয়া আছে, ভর m ইকুয়াল টু কত, সেটা ট্রাকের ভর হচ্ছে 2000 কেজি। তাহলে সংঘর্ষের পূর্বে ট্রাকের যে ভরটা, ট্রাকের ভর m ইকুয়াল টু হবে 2000 কেজি, 1000 কেজি। এখন আমরা গতিশক্তি নির্ণয়ের সূত্র কি জানি, অর্থাৎ সংঘর্ষের পূর্বে ট্রাকটির যে গতিশক্তি সেটা আমাদের বের করতে হবে। তাহলে গতিশক্তি নির্ণয়ের সূত্র যদি ধরি, ট্রাকের গতিশক্তি ইকে, তাহলে ইকে ইকুয়াল টু কত হবে সেটাই বের করতে হবে। আমরা জানি গতিশক্তি ইকুয়াল টু, আমরা জানি গতিশক্তির সূত্র ইকে ইকুয়াল টু হাফ ভর ইন্টু ভি স্কোয়ার, অর্থাৎ বেগের বর্গ। তাহলে ইকে ইকুয়াল টু হবে হাফ, ভর তো আমাদের দেওয়া আছে 2000 কেজি, ইন্টু বেগ আমরা কনভার্ট করে নিচ্ছি মিটার পার সেকেন্ডে, তাহলে 15 পরে কী হবে, হোল স্কয়ার হবে। তাহলে এখানে এই মানটা যদি ক্যালকুলেট করি আমরা, তাহলে এখানে মানটা আসবে 2.25 ইন্টু 10⁵। এখন গতিশক্তির একক হবে কি, জুল। তাহলে এটাই হচ্ছে আমাদের ট্রাকটির সংঘর্ষের পূর্বে গতিশক্তি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দেখো, সংঘর্ষের ফলে গাড়ি দুটির ভরবেগ সংরক্ষিত থাকবে কি, গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো। তাহলে এখন এখানে দেওয়া আছে কি কি, এখানে দেখো ট্রাকের ভরকে যদি আমরা এমন ধরি, অর্থাৎ ট্রাকের ভর এমন ইকুয়াল টু হচ্ছে কত, 2000 কেজি, 2000 কেজি, এবং ট্রাকের বেগ আমরা মিটার পার স্কোয়ারে কনভার্ট করে নিছি, মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিছি। তাহলে বেগটা কি হবে, বেগটাকে আমরা ইউএন ধরবো, ইউএন, অর্থাৎ আদি বেগ ছিল কত, 15 মিটার পার সেকেন্ড, যেটা আমরা ঘ নম্বর কোশ্চেনে প্রুফ করে দেখাইছি। ঠিক আছে, এই যে এখন সংঘর্ষের পূর্বে বাসের ভরটা কত ছিল, বাসের ভর m2 ইকুয়াল টু হবে 800 কেজি, এবং বাসটা কি করতেছে, বিপরীত দিক থেকে 25 কিলোমিটার পার আওয়ার বেগে আসতেছে। তাহলে m2 ইকুয়াল টু হবে 800 কেজি, m2 ইকুয়াল টু 800 কেজি, এবং বেগ হবে, আদি বেগ, বাসের আদি বেগ u2 ইকুয়াল টু হবে মাইনাস কেন ধরছি আমরা, এখানে তো মাইনাস ছিল না, মাইনাস ধরার কারণ হচ্ছে কি, বিপরীত থেকে আসতেছে। ধরো ট্রাক তো এখান থেকে শুরু করে ওদিকে যাইতেছিল, এবং তার বিপরীত দিক থেকে একটি বাস ঠিক ট্রাক বরাবর আসতেছে। তাহলে এই যে এখানে একটা বেগ যে ইউএন ধরে নিছি, ইউএন যদি আমরা পজিটিভ ধরি, তাহলে অপর যে u2 বেগটা সেটা আমাদের নেগেটিভ ধরা লাগবে। ঠিক আছে, যদি একটা বিপরীতমুখী হয় তাহলে যে কোনো একটা পজিটিভ ধরতে হবে, তাহলে তার অপর পাশেরটা কি নেগেটিভ ধরা লাগবে। তাহলে
অর্থাৎ যার বেগ বেশি থাকবে তাকেই আমরা পজিটিভ ধরে করবো। এটা হচ্ছে কি, দেন আমরা যদি 45 কিলোমিটার পার আওয়ারকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। এখন কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। সিমিলারলি এরকমভাবে এই যে 1000 দিয়ে গুণ দিতে হবে আর নিচে 3600 দিয়ে ভাগ দিতে হবে, তাইলে কি এটা মিটার পার সেকেন্ডে চলে আসবে। মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে মান আসে -12.5 বা 5 মিটার পার সেকেন্ড। এখন সংঘর্ষের পরে কি হয়েছে, সংঘর্ষ যখন হয়েছে বাস এবং ট্রাকের মধ্যে, তখন এই দুইটা মিলিত গাড়ি দুটি একত্রে চলতে শুরু করে। অর্থাৎ এই বাস এবং ট্রাকের শেষ বেগ কি সেম হবে, অর্থাৎ u2 ইকুয়াল টু কি হবে, u1 এর u2 ইকুয়াল টু কি হবে, v2 এর সমান। ঠিক আছে, অর্থাৎ ট্রাকের শেষ বেগ ইকুয়াল টু হবে বাসের শেষ বেগের সমান, কারণ গাড়ি দুইটা মিলিত হয়ে চলতেছিল। আর যেহেতু মিলিত হয়ে চলতেছে তার মানে গাড়ি দুইটার বেগ সেম। আর বেগ সেম না হলে তো তারা মিলিত হয়ে চলতো না। তাহলে মিলিত বেগ বি হলে আমরা কি জানি শক্তির সংরক্ষণশীলতার সূত্র থেকে মিলিত বেগের সূত্র, অর্থাৎ প্রথম দিকে যদি m1 u1 প্লাস km2 u2 আদি ভরবেগের সমষ্টি কি হবে, বস্তুদ্বয়ের শেষ ভরবেগের সমষ্টির সমান, অর্থাৎ m1 b প্লাস m2 b। এখন এটা হচ্ছে কি শেষ বেগ, অর্থাৎ মিলিত বেগ। মিলিত বেগটা যদি আমরা বের করতে যাই তাহলে b ইকুয়াল টু কি হবে, m1 u1 প্লাস m2 u2, রাইট। দেন ভাগ হবে কি, এখান থেকে বিটা কমন যাবে, তাহলে বিটা এখানে থেকে যাবে প্লাস m1 প্লাস m2, এটা এখানে এসে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে m1 প্লাস m2, এটা হচ্ছে কি মিলিত বেগের সূত্র। ঠিক আছে, এখন এখানে যদি আমরা সবগুলোর মান বসাই দিই, এখানে m1 এর মান আছে এই যে 2000 এবং u1 এর মান হচ্ছে কত 15 এবং m2 এর মান হচ্ছে কত 800 কেজি। m2 হচ্ছে কি বাসের বড়, m1 মানে হচ্ছে কি ট্রাকের বড়। আর u1 হলো ট্রাকের আদিবেগ আর u2 হলো ট্রাকের বাসের আদিবেগ। এখন এইগুলো যদি ক্যালকুলেশন করে বসাই তাহলে মান আসবে যেটা, এটা হচ্ছে মনের জায়গা হবে 2000 ইন্টু u1 এখানে 15, দেন যোগ m2, m এর মান হচ্ছে বাসের বর 800 কেজি, 800 ইন্টু হবে কত বাসের আদিবেগ অর্থাৎ u2 ইকুয়াল টু হবে -12.5 এবং নিচে হবে m1 আর m2 এর যোগফল। m1 হচ্ছে কত 2000 প্লাস m2 হচ্ছে 800। এটা যদি ক্যালকুলেট করি তাহলে মান হবে 7.142 এটা কিসে হবে, মিটার পার সেকেন্ড। এখন আমরা মিলিত বেগটা পেয়ে গেছি, অর্থাৎ বস্তু দুইটা সংঘর্ষের পরে যে বেগ অর্জন করলো সেই বেগটা হচ্ছে কত 7.142 মিটার পার সেকেন্ড। এই বেগে তারা সংঘর্ষের পরে কি যে কোনো একদিকে গতিশীল ছিল। ঠিক আছে, এখন আমরা বের করব কি ভরবেগের সংরক্ষিত থাকবে কি না সংঘর্ষের ফলে।
গাড়ি দুটির ভরবেগ সংরক্ষিত থাকবে কিনা গাণিতিক যুক্তি সহ ব্যাখ্যা করো। এখন আমরা শক্তির সংরক্ষণশীলতার নীতি অ্যাপ্লাই করব। অর্থাৎ নেক্সট পেজে অর্থাৎ এখানে সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ কত ছিল সেটা আগে বের করব। সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ দেখো, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ যা থাকবে ওটা যদি সংঘর্ষের পরে মোট ভরবেগের সমান হয় তাহলে কি শক্তির সংরক্ষণশীলতার নীতি সংরক্ষিত থাকবে। তাহলে এটা যদি প্রমাণ করতে পারি, অর্থাৎ সংঘর্ষের পূর্বে মোট ভরবেগের সমষ্টি যদি কি হয়, সংঘর্ষের পরে মোট ভরবেগের সমষ্টি সমান থাকে তাহলে শক্তির সংরক্ষণশীল নীতি মানবে। তাহলে সেটাই আমরা বের করতেছি। সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ এমন এখানে হবে m1 u1 প্লাস m2 ut, অর্থাৎ দুইটার যোগফল। তাহলে m1 এর মান হচ্ছে 2000, u1 এর মান হচ্ছে 15 প্লাস m2 এর মান হচ্ছে কত 800 কেজি ইন্টু u1 এর মান হচ্ছে মাইনাস 12.5। তাহলে এটা যদি ক্যালকুলেট করি, করলে মান আসে 200, অর্থাৎ 20,000 একক হবে কেজি মিটার পার সেকেন্ড। এখন আমাদের বের করা লাগবে কি সংঘর্ষের পরে মোট ভরবেগ কত। ঠিক আছে, এখন সংঘর্ষের পরে মোট ভরবেগ ইকুয়াল টু হবে m1। দেখো, সংঘর্ষের পরে বেগটা তো বেগ একটাই ছিল, অর্থাৎ মিলিত বেগ ছিল। তাহলে মিলিত বেগ দুইটার ক্ষেত্রেই সেম হবে। তাহলে মিলিত বেগ হবে কত b প্লাস m2v। এখন m1 এর মান হচ্ছে কত, এখন যদি আমরা এখান থেকে বিটাকে কি করতে পারি, কমন নিতে পারি, তাহলে এখানে কি থেকে m1 প্লাস m2, তাহলে b এর মান কত পাইছিলাম, মিলিত বেগের মান হচ্ছে 7.142। তাহলে সেটা যদি বসাই দিই এখানে 7.142 ইন্টু m1 এর মান হচ্ছে 2000 প্লাস m2 এর মান হচ্ছে কত 800। এটা ক্যালকুলেট করলে মান আসবে অর্থাৎ 20,000 কেজি মিটার পার সেকেন্ড। তাহলে একটা জিনিস খেয়াল করো, সংঘর্ষের পূর্বে মোট ভরবেগ ছিল কত 20,000 কেজি মিটার পার সেকেন্ড, কিন্তু সংঘর্ষের পরেও ঠিক সেম ভরবেগ থাকতেছে। তার মানে কি এখানে শক্তির সংরক্ষণশীলতার নীতি মানবে। তাহলে সেটাই আমরা গাণিতিকভাবে প্রমাণ করে দেখালাম। আমরা লিখতে পারি প্রমাণিত, অর্থাৎ সংঘর্ষের পূর্বে যে ভরবেগ ছিল সংঘর্ষের আগে দুইটার ভরবেগ কি সেম। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ প্রমাণিত।
তাহলে 16 নম্বর কোশ্চেন, দেখো একটা গাড়ি আছে, গাড়িটাকে আমরা সামনের দিকে একটা বল প্রয়োগ করছি, সেই বলের মানটা কত? 1670 নিউটন। এবং গাড়িটার যে বায়ুর বাধা ও ঘর্ষণজনিত বল সেটার যোগফল হচ্ছে কত? 550 নিউটন। এবং গাড়ির ভর দেওয়া আছে 800 কেজি। সেই ক্ষেত্রে গ নম্বর কোশ্চেনে বলছে গাড়িটির ত্বরণ নির্ণয় করো। এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে গাড়ির ভর m ইকুয়াল টু হচ্ছে 800 কেজি। এবং প্রযুক্ত বল অর্থাৎ গাড়ির উপর যে বলটা প্রয়োগ করা হয়েছে সেটা কত? 1670 নিউটন। তাহলে প্রযুক্ত বল F ইকুয়াল টু হবে 1670 নিউটন। এখন বায়ুর বাধা ও ঘর্ষণজনিত বল সেটার মান কত দেওয়া আছে? 550 নিউটন। সেটা যদি আমরা লিখি, বায়ুর বাধা ও ঘর্ষণজনিত বল এটাকে আমরা F প্রাইম দ্বারা প্রকাশ করতে পারি, F প্রাইম। তাহলে হবে 550 নিউটন। এখন গাড়ির ত্বরণ বের করতে বলছে, তাহলে ত্বরণ ইকুয়াল টু হবে ত্বরণ A ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের বের করতে বলছে কোশ্চেনে। তাহলে আমরা জানি গাড়ির লব্ধি বল। এখন একটা জিনিস খেয়াল করো, গাড়িকে আমরা বল প্রয়োগ করছি কত? 1670 নিউটন। বা আমরা কিছু বাধা পাইতেছি, সেই বাধাগুলো কি কি? একটা হচ্ছে কি বায়ুর বাধা, আর একটা হচ্ছে ঘর্ষণজনিত বাধা। অর্থাৎ রাস্তায় যে এগুলো রয়েছে সেগুলোর বাধা এবং বায়ুজনিত যে বাধা, সেই বাধাটা হচ্ছে 550 নিউটন। তাহলে টোটাল যে বল প্রয়োগ করছি আমরা গাড়িটাকে সামনে নেওয়ার জন্য, তাহলে এই বলটা থেকে এই বলটা বিয়োগ দিলে যে মানটা পাবো, সেই বলের কারণেই তো গাড়িটা সামনের দিকে যাইতেছে। কারণ আগে তো এই বাধাগুলো অতিক্রম করা লাগবে। তাহলে বাধাগুলো যদি অতিক্রম করি তাহলেই তো গাড়িটা সামনের দিকে যাবে। ঠিক আছে, তাহলে লব্ধি বলটা কি হবে? তাহলে আমরা জানি লব্ধি বলটা হবে গাড়িটা সামনের দিকে যে বলে যাইতেছিল সেই বলটা। তাহলে সেই বলটাকে আমরা যদি Fr ধরি, Fr ইকুয়াল টু বলের সূত্র কি? ma। তাহলে এই Fr মানে কি? Fr মানে হচ্ছে টোটাল যে বল প্রয়োগ করছি 1670 নিউটন, সেটা থেকে যে 550 নিউটন বিয়োগ দিলে যে বলটা পাবো, সেই বলের কারণেই তো গাড়িটা সামনের দিকে যাইতেছে। কারণ আগে তো এই বাধাগুলো অতিক্রম করা লাগবে, তাহলে তো গাড়ি সামনের দিকে যাবে না। সেক্ষেত্রে আমরা লিখতে পারি F মাইনাস F প্রাইম ইকুয়াল টু কি? ma। এখন F এর মান দেওয়া আছে, যদি আমরা ত্বরণ এখান থেকে বের করি, ত্বরণ ইকুয়াল টু হবে F মাইনাস F প্রাইম ডিভাইডেড বাই m। যদি মানগুলো বসাই দিই, ইকুয়াল টু F এর মান হচ্ছে 1670 নিউটন, 70 থেকে 550 বিয়োগ ডিভাইডেড বাই হবে কি? গাড়ির ভর হচ্ছে 800 কেজি। তাহলে এটা ক্যালকুলেট করলে ত্বরণ আমরা পেয়ে যাব, এই ত্বরণের মানটা হবে 1.4। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণীত ত্বরণের মান।
তাহলে আমরা কি করছি একটু সামারি যদি করি, ফার্স্টে একটা গাড়ি ছিল, গাড়িটা স্থির ছিল, তারপর গাড়িটাকে একটা বল প্রয়োগ করা হয়েছে সামনের দিকে। এখন যে বল প্রয়োগ করা হয়েছে সেই বলে তো গাড়িটা যায় নাই, কারণ কি গাড়িটার যাওয়ার জন্য ওই যে কিছু বাধা ফেস করছে, সেই বাধাগুলো কি কি, একটা হচ্ছে বায়ুর বাধা, তো সামনে বায়ু ছিল, প্লাস রাস্তায় যে ঘর্ষণ ছিল, অর্থাৎ গাড়ির চাকার সাথে যে রাস্তার যে ঘর্ষণটা, সেখানে একটা বল অপচয় হয়েছে। সেই অপচয় বলগুলোকে বাদ দিয়ে আমরা যে বলটা পাই, সেই বলের কারণেই তো গাড়িটা সামনের দিকে যায়। অর্থাৎ এইটা থেকে যদি এটা বিয়োগ করি, তাহলেই তো ওই বলের কারণেই গাড়ি সামনের দিকে যাবে, যেটাকে আমরা বলি লব্ধি বল। তাহলে তাহলে এখান থেকে আমরা লব্ধি বলের সূত্র ইকুয়াল টু জানি এফ ইকুয়াল টু এম এ। তাহলে সেই অনুযায়ী যদি আমরা এটা এখানে বসাই দিই, তারপরে এই মানটা পেয়ে যাই। ঠিক আছে, তো এটাই ছিল ট্রান্সফার। পরবর্তী কোশ্চেনে দেখো একটা বস্তু, যেটা হচ্ছে কি পি বস্তুটার একটা বেগ দেওয়া আছে, সেই আদি বেগটা কত, 0, অর্থাৎ ইউ ইকুয়াল টু হচ্ছে 0, এবং পি বস্তুটা নির্দিষ্ট সময়ে সামনে অগ্রসর হয়েছে। অর্থাৎ কীভাবে হয়েছে, বস্তুর উপর একটা বল প্রয়োগ করা হয়েছে, সেই বলটা হচ্ছে 10 নিউটনের বল। সেই 10 নিউটন বল প্রয়োগের ফলে বস্তুটা এখান থেকে এদিকে মুভ করছে, তো এখানে এসে পৌঁছেছে। এখানে বস্তুটার বেগ দেওয়া আছে কত, 20 মিটার পার সেকেন্ড, এবং এই যে সম্পূর্ণ দূরত্বটা অতিক্রম করছে 10 নিউটন বল প্রয়োগ করার ফলে, সেই দূরত্বটা হচ্ছে কত, 50 মিটার, এবং বস্তুটার ভর দেওয়া আছে 2 কেজি। এখন ঘ নম্বর প্রশ্ন বলছে উদ্দীপকের আলোকে ঘর্ষণ বল নির্ণয় করো। তাহলে আমরা আগে লিখতে পারি, দেওয়া আছে বস্তুর উপর প্রযুক্ত বল, অর্থাৎ প্রযুক্ত যে সম্পূর্ণ বলটা, সেটা এফ ইকুয়াল টু কত হবে, 10 নিউটন, এবং বস্তুর ভর দেওয়া আছে, বস্তুর ভর এম ইকুয়াল টু 2 কেজি, আর বস্তুর আদি বেগ ইউ ইকুয়াল টু কত হবে, 0 মিটার পার সেকেন্ড। আদি বেগ অর্থাৎ শুরুতে যে বস্তুটার বেগ ছিল, সেটা ছিল কত, 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ বস্তুটা স্থির ছিল। তাহলে বস্তুর আদি বেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড, এবং বস্তুর শেষ বেগ দেওয়া আছে, শেষ বেগ হচ্ছে কত, বস্তুটার 20 মিটার পার সেকেন্ড। তাহলে বস্তুটার শেষ বেগ যদি আমরা ভি ধরি, তাহলে ভি ইকুয়াল টু হবে 20 মিটার পার সেকেন্ড, এবং বস্তুটা 0 মিটার পার সেকেন্ড থেকে এখানে যে 20 মিটার পার সেকেন্ডে আসছে, বেগটা যে অর্জন করলো, সেই অর্জন করতে যে দূরত্বটা অতিক্রম করছে, সেই দূরত্বটা হচ্ছে কত, 50 মিটার। তাহলে টোটাল দূরত্বকে যদি আমরা এস দ্বারা প্রকাশ করি, এস ইকুয়াল টু হবে 50 মিটার। তাহলে এই জিনিসগুলো আমাদের দেওয়া আছে। তো এখন প্রশ্ন বলছে কি, ঘর্ষণ বল নির্ণয় করো। আমরা বলের সূত্র জানি কি, ঘর্ষণ বলে এফ ইকুয়াল টু এম, রাইট, এফ। তাহলে ঘর্ষণ বলকে যদি আমরা এফ কে ধরি, এফ কে বা এফই ইকুয়াল টু কত, এটাই আমাদের প্রশ্ন। তাহলে আমাদের এফই বের করা লাগবে, অর্থাৎ ঘর্ষণ বলটা কত। ঘর্ষণ বল বলতে বোঝানো হয়েছে কি, এখানে ধরো বস্তুটা তো একটা ফ্লোরের উপর দিয়ে যাইতেছিল, বা একটা মেজের উপরে রাখা ছিল, তাহলে বস্তুটা যখন এই বরাবর বল প্রয়োগ করা হলো, তাহলে বস্তুটা মেজের সাথে কি একটা ঘর্ষণ সৃষ্টি হবে না। ঘর্ষণের ফলে কি, তার যে টোটাল 10 নিউটন বলটা প্রয়োগ করা হয়েছে বস্তুটার উপরে, সেখান থেকে কিছু বল হ্রাস পাবে। এই যে কতটুকু হ্রাস পেল এই 50 মিটারের মধ্যে, সেটাই হচ্ছে এখানে ঘর্ষণ বল। তো সেটাই আমরা বের করব। এখন এটা বের করার জন্য আমাদের ত্বরণ লাগবে। তো ত্বরণের যদি বের করতে যাই, তাহলে আমরা একটা সূত্র জানি, সূত্রটা হচ্ছে এটা, বি স্কোয়ার ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার প্লাস 2as। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এখানে এ এর মানটা বের করতে পারি, কারণ এই সবগুলো মানই আমাদের জানা আছে। তাহলে
এস ইকুয়াল টু হবে কত, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, ইউটা যদি ওখানে চলে যায় তাহলে এ ইকুয়াল টু হবে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ডিভাইডেড বাই 2s। যদি মানগুলো বসাই দিই, বি স্কোয়ারের মান, বি এর মান কত ছিল 20, তাহলে 20-এর উপরে হোল স্কোয়ার হবে, আর মাইনাস 0, ইউ এর মান ছিল 0, আদিবেগ ছিল 0, তাহলে সেটার উপরে হোল স্কোয়ার, আর 2 ইন্টু এস, অর্থাৎ টোটাল অতিক্রান্ত দূরত্ব অতিক্রম করছে 50 মিটার। এখন এটা ক্যালকুলেট করলে মান আসবে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা যে ত্বরণটা পাইলাম, অর্থাৎ বস্তুটা এখানে 10 নিউটন বল প্রয়োগ করার ফলে বস্তুটা এখানে আসতে যে ত্বরণ অর্জন করছে, অর্থাৎ বেগ বৃদ্ধির যে হারটা, সেই হারটা আমরা পাইছি কত, 4 মিটার পার সেকেন্ড। অর্থাৎ প্রত্যেক সেকেন্ডে বস্তুটা কি এখান থেকে 4 মিটার করে বাড়তেছিল, অর্থাৎ বেগ বৃদ্ধি পাইতেছিল। অর্থাৎ প্রথমে ছিল কত 0, পরে হয়েছে কত 4, পরে হয়েছে ধরো 8, এরকম 4 করে বাড়তে বাড়তে 20 হয়েছে 50 মিটার পর্যন্ত। সেই ত্বরণটাই আমরা বের করছি। এখন ত্বরণের মাধ্যমে আমরা এটা বের করতে পারি যে বস্তুটা এখান থেকে 50 মিটার দূরত্ব অতিক্রম করতে যে বলটা প্রয়োজন হয়েছে, এখানে তো আমরা 10 নিউটন অ্যাপ্লাই করছি বস্তুটার উপরে, বাট আমরা এখানে 10 নিউটন বল পাবো না। কারণ কি? কারণ বস্তুটা কি মেঝেতে ঘর্ষণের কারণে কিছু বল হ্রাস পাবে, সেই হ্রাসের যে বলটা, অর্থাৎ ঘর্ষণ বলটাই আমরা বের করব। তাহলে কার্যকর বল বা লব্ধি বল বলতে পারি আমরা, লব্ধি বল, তো যে বলটা আমরা পেলাম ঘর্ষণ বাদে, এটা হবে এফ এল ইকুয়াল টু ধরো এম ইন্টু এ। তাহলে এম এর মান হচ্ছে 2 কেজি, আর এটা হচ্ছে কত 4, তাহলে অ্যান্সার পাবো 8। অর্থাৎ এখানে বস্তুটা এখান থেকে এখানে আসতে যে বলের প্রয়োজন হয়েছে, সে বলটা কত 8 নিউটন। এখন তাহলে যে বলটা হ্রাস পাইছে, অর্থাৎ এখান থেকে তো আমরা 10 নিউটন বল প্রয়োগ করছি, তাহলে বস্তুটা এখানে এসে বল লাগছে কত 8। তাহলে এই বলটা কি আমাদের লব্ধি বল বা কার্যকর বল। তাহলে বাকি যে বলটা হ্রাস পাইছে, অর্থাৎ 10 - 2, আমরা বল প্রয়োগ করছি 10, পাইছি 8, তাহলে 10 থেকে যদি 8 বিয়োগ করি তাহলে পাবো কত, ঘর্ষণ বল। তাহলে ঘর্ষণ বল এফ ই ইকুয়াল টু বা এফ মাইনাস এফ এল। তাহলে এফ এর মান আমরা প্রয়োগ করছি কত 10 নিউটন, আমরা লব্ধি বল যেটা পাইছি সেটা হচ্ছে 8 নিউটন, তাহলে দুইটা বিয়োগ করলে আমরা অ্যান্সার পাবো কত 2 নিউটন। তাহলে এটাই হচ্ছে আমাদের এফই, অর্থাৎ ঘর্ষণ বল। এই বলটা হ্রাস পাবে। অ্যান্সার এখন নাবিল 5 কেজি ভরের বন্দুক থেকে 10 গ্রাম ভরের একটি গুলি 400 মিটার পার সেকেন্ড বেগে ছুড়ল। এ সময় গুলিটি 5 সেন্টিমিটার পুরো একটি তক্তায় 3 সেন্টিমিটার প্রবেশ করার পর এর গতিশক্তি 1/4 হয়ে যায়। এখন গ নম্বর প্রশ্ন বলছে বন্দুকের পশ্চাৎ বেগের মান নির্ণয় করো। তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ বলতে আসলে কি বোঝায়? বন্দুক থেকে যখন গুলি ছোটা হয় সামনের দিকে, তাহলে কি গুলিটাকে বন্দুকের দিকে যে পিছনে যে ধাক্কা মারে, সেই বেগটাই আমাদের বের করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে বা গিভেন বন্দুকের ভর
যেটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি বড় হাতের, বন্দুকের ভর দেওয়া আছে 5 কেজি এবং গুলির ভর হচ্ছে কত 10 গ্রাম। তাহলে বন্দুকের ভর হবে 5 কেজি, 5 কেজি এবং গুলির ভরকে আমরা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করব। গুলির ভর হবে 10 গ্রাম। তাহলে গ্রামকে যদি আমরা কেজিতে কনভার্ট করি তাহলে মান কত হবে? 1000 দিয়ে ভাগ দিতে হবে 10-এ। তাহলে 10-এ 1000 দিয়ে ভাগ দিলে আমরা কি গ্রাম মানটাকে কেজিতে পাবো, কারণ আমাদের কেজিতে নিয়েই মানগুলো করতে হয়। তাহলে এটার অ্যান্সার হবে 0.01 কেজি। 10 গ্রামকে আমরা কেজিতে কনভার্ট করছি গুলির ভরটাকে। এখন গুলির বেগ দেওয়া আছে এখানে। গুলির বেগ হচ্ছে কত? 400 মিটার পার সেকেন্ড। অর্থাৎ 5 কেজি ভরের একটি বন্দুক থেকে 10 গ্রামের একটা গুলি কত বেগে সামনের দিকে যাইতেছে সেটা হচ্ছে 400 মিটার পার সেকেন্ড বেগে। এখন তাহলে প্রশ্ন বলছে কি পশ্চাৎ বেগটা কত, অর্থাৎ বন্দুক যে পিছনের দিকে ধাক্কাটা দেবে। অর্থাৎ আমরা নিউটনের তৃতীয় সূত্র থেকে কি জানি, যখন আমরা একটা বস্তুর উপর বল প্রয়োগ করি সামনের দিকে, ঠিক ওই বস্তুটাও আমাদের বিপরীত দিকে সমপরিমাণ একটা বল প্রয়োগ করে, যে বলটা কি একে অপরের সমানুপাতিক। এবং এই বলটা যদি এফ ধরি আমরা, তাহলে এই বলটা হবে কি মাইনাস এফ। অর্থাৎ সমপরিমাণ বল তার বিপরীত দিকে কাজ করবে, আর বিপরীত দিকের জন্য এখানে একটা মাইনাস চিহ্ন বসানো হয়। তাহলে আমাদের বের করতে বলছে বন্দুকের পশ্চাৎ বেগ। মানে গুলির বেগ দেওয়া আছে, গুলির বেগটাকে যদি আমরা ভি দ্বারা প্রকাশ করি তাহলে গুলির বেগ ভি ইকুয়াল টু হবে কত? 400 মিটার পার সেকেন্ড। এখন এটা হচ্ছে ছোট হাতের বি। এখন বন্দুকের পশ্চাৎ বেগ এটা আমাদের বের করা লাগবে। পশ্চাৎ বেগ এটা হবে বড় হাতের ভি ইকুয়াল টু কত, এটাই আমাদের প্রশ্ন। এখন আমরা একটা সূত্র জানি, বন্দুক ও গুলির সূত্র কি? যখন বন্দুক বা গুলি রিলেটেড প্রশ্ন আসবে তখন একটা সূত্র দিয়ে অ্যাপ্লিকেবল হবে, সেটা হচ্ছে এমবি। যখন পশ্চাৎ বেগের কথা আসবে তখন এমবি অর্থাৎ বন্দুকের ভর ইন্টু বন্দুকের পশ্চাৎ বেগ মাইনাস গুলির ভর ইন্টু গুলির বেগ। এটা হচ্ছে কি সূত্র পশ্চাৎ বেগ বের করার। ঠিক আছে, এটা মুখস্থ থাকতে হবে। দেন এখান থেকে যদি আমরা এম এর মান জানি, এই ছোট হাতের গুলির ভর জানি, গুলির বেগও জানি, তাহলে আমরা এই মানটা পেয়ে যাব অটোমেটিক। তাহলে বিটাকে এখানে রেখে দিই, বড় হাতের বি, গুলির পশ্চাৎ বেগ মাইনাস এম বি ডিভাইডেড বাই এমটা এখানে চলে গেলে কি হবে, এই পাশে চলে গেলে ভাগ হয়ে যায়, তাহলে এম বি ডিভাইডেড বাই এম। এখন মানগুলো যদি বসাই, এম এর মান আমরা জানি সেটা হচ্ছে কত? 0.01 ইন্টু গুলির বেগ হচ্ছে কত? 400 এবং বন্দুকের ভর 5 কেজি, 5 কেজি। এখন মানটাকে ক্যালকুলেট করলে উত্তর আসবে, তাহলে পি ইকুয়াল টু হবে মাইনাস 0.8, তবে কত? মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা যখন বন্দুক থেকে গুলি করব তখন বন্দুকের যে পিছনে যে ধাক্কাটা দেবো অর্থাৎ পশ্চাৎ বেগ সহজ কথায়, তাহলে সেই বেগের মানটা হবে কত? 0.8 মিটার পার সেকেন্ড। এই বন্দুকের ক্ষেত্রে যখন বন্দুকটা 10 গ্রাম একটি বুলেটকে 400 মিটার পার সেকেন্ড বেগে নিক্ষেপ করবে। ঠিক আছে, তাহলে বন্দুকের পশ্চাৎ বেগ হবে এটা, আর এটাই আমাদের বের করতে বলছে। এটা হবে কি আনসার। নেক্সটে দেখো 31 নম্বর প্রশ্নে কি বলছে? 100 গ্রাম ভরের একটি গুলি 100 মিটার পার সেকেন্ড বেগে 5 সেন্টিমিটার পুরো একটি দেয়ালে 10 সেন্টিমিটার ভেদ করার পর উহার বেগ অর্ধেক হয়। এখন ঘ নম্বরে বলছে গুলিটির উপর দেয়ালের বাধাদানকারী বলের মান নির্ণয় করো।
দেওয়া আছে কি কি সেগুলো আমরা যদি লিখি, এখানে গিভেন যে মানগুলো দেওয়া আছে সেটা হচ্ছে গুলির ভর দেওয়া আছে। গুলির ভরকে আমরা ছোট হাতের এম দ্বারা প্রকাশ করি। যদি এম ইকুয়াল টু কত দেওয়া আছে, গুলির ভর হচ্ছে 100 গ্রাম বড় একটি গুলি কত সেন্টিমিটার বেগে, 100 গ্রাম। 100 গ্রামে গ্রামে দেওয়া আছে, তো এটাকে আমাদের কেজিতে কনভার্ট করা লাগবে। তাহলে 100 গ্রাম ইকুয়াল টু যদি কেজিতে কনভার্ট করি তাহলে মান আসবে, অর্থাৎ 1000 দিয়ে ভাগ দেবো, তাহলে 0.1 কেজি গুলির ভরটা। তাহলে গুলির একটা বেগ দেওয়া আছে, আদি বেগ, অর্থাৎ শুরুতে যে বেগটা ছিল বন্দুক থেকে যখন গুলি করবে সেটা হচ্ছে কত, 100 মিটার পার সেকেন্ড। তাহলে আদি বেগ ইউ ইকুয়াল টু কত, 100 মিটার পার সেকেন্ড। এখন এখানে একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে কি, এত বেগে যাওয়ার পরে 15 সেন্টিমিটার পুরো একটি দেয়ালে 10 সেন্টিমিটার ভেদ করার পর উহার বেগ অর্ধেক হয়। অর্থাৎ গুলি যখন করা হয়েছে বন্দুক থেকে, তখন গুলিটা সামনে যাওয়ার সময় একটা দেয়ালের বাধা পাইছে, সেই দেয়ালটার পুরুত্ব হয়েছে কত, 15 সেন্টিমিটার। অর্থাৎ এই দেয়ালের পুরুত্ব কত, 15 সেন্টিমিটার। এখন এখানে আসার পথে গুলিটা কি করছে, 10 সেন্টিমিটার ঢোকছে, অর্থাৎ বাকি 5 সেন্টিমিটার ঢোকে না। তখন গুলিটার বেগ কি হয়ে যায়, বেগ ভি ইকুয়াল টু কত হয়, আদি বেগের অর্ধেক হয়ে যায়। আদি বেগ কোনটা, ওই যে 100 মিটার পার সেকেন্ড শুরুতে ছিল, সেটার অর্ধেক হয়ে যায়। সেটা এখানে বলা হয়েছে যে বেগটা অর্ধেক হয়ে যায় এবং ঢোকছে কত, 10 সেন্টিমিটার, টোটাল 15 সেন্টিমিটার থেকে। তাহলে আমরা লিখতে পারি সরণ, অর্থাৎ দেয়ালে কতটুকু ভেদ করছে সেটা হবে কি, গুলিটার সরণ। তাহলে গুলির সরণ হবে, গুলির সরণকে যদি আমরা এস দ্বারা প্রকাশ করি, সরণ এস ইকুয়াল টু, অর্থাৎ কতটুকু ঢুকছে দেয়ালে, 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। এখন আমরা সেন্টিমিটার নিয়ে ম্যাথ করবো না, আমরা করবো মিটারে নিয়ে ম্যাথ করতে হয়। তাহলে মিটার, অর্থাৎ এসআই এককে, তাহলে এটা যদি মিটারে কনভার্ট করি তাহলে 100 দিয়ে ভাগ দেওয়া লাগবে সেন্টিমিটারকে। যদি মিটারে কনভার্ট করি তাহলে হবে 0.1 এত এত মিটার। এখন গুলির শেষ বেগে যে অর্ধেক হয়ে যায় 10 সেন্টিমিটার ঢোকার পরে, তাহলে আগে ছিল 100, 100 যদি অর্ধেক করি তাহলে শেষ বেগ ভি ইকুয়াল টু, আমরা জানি ইউ ডিভাইডেড বাই টি 2, অর্থাৎ আদি বেগের অর্ধেক। তাহলে মান আসবে কত, 100 ডিভাইডেড বাই 2, তাহলে ভি ইকুয়াল টু হবে 50 মিটার পার সেকেন্ড। তো এই মানগুলো আমাদের কোশ্চেনে দেওয়া আছে মৌখিকভাবে, যেটা আমরা ম্যাথমেটিক্যালি সাজাইলাম। এখন বাধাদানকারী বলের মান কত সেটা আমাদের বের করা লাগবে। অর্থাৎ বাধাদানকারী বলের মান, অর্থাৎ দেয়াল যে বাধাটা দিছে সেই বাধাদানকারী বলের মানটা কত। তাহলে বাধাদানকারী বলকে যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি, বাধাদানকারী বল, বাধা দানকারী বল, দানকারী বল, এফ ইকুয়াল টু হোয়াট, এটা আমাদের কোশ্চেন। তো আমরা জানি এখানে আমরা জানি যখন গুলিটা কি করতেছিল, দেয়ালটাকে ভেদ করতেছিল, তখন দেয়ালটা কি করতেছে, গুলিটাকে বাধা দিতেছিল, যার কারণে গুলির বেগের কি হয়, বেগ হ্রাস পাইতেছিল ধীরে ধীরে। গুলিটা যত ভিতরে ঢুকবে বেগ তত হ্রাস পাবে। কারণ কি, কারণ হচ্ছে দেয়ালের পুরুত্ব। এই পুরুত্বের কারণে কি হইতেছে, গুলিটা বেগ কমতেছে, অর্থাৎ গুলি একটা সময় পর গিয়ে আর যাবে না। ঠিক আছে, তাহলে এই যে বেগটা, সেই বেগটা কি হবে, অর্থাৎ গুলির ত্বরণের কি হইতেছে, ত্বরণ কমতেছে। ত্বরণ জিনিসটা কি, বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। আর বেগ বৃদ্ধি হার যখন কমে, অর্থাৎ দেয়ালে যখন প্রবেশ করবে গুলিটা, তখন এর বেগটা কি হবে, কমবে। তখন এটাকে বলে মন্দন। তো যখন মন্দন হয় তখন আমরা একটা সূত্র জানি যে বি স্কোয়ার ইকুয়াল টু কি হয়, ই স্কোয়ার মাইনাস 2as, অর্থাৎ মন্দনের ক্ষেত্রে। কারণ গুলিটার তো মন্দন করছে, ত্বরণের মন্দন করছে। তাহলে সেই মন্দনটা যদি আমরা বের করি এখান থেকে,
এ ইকুয়াল টু হবে বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার আর 2a এই পাশে চলে গেলে হবে 2s। তাহলে যদি আমরা মানগুলো বসাই, এখানে কি করছি, এখানে হচ্ছে আমরা এ এর মানটা বের করবো, অর্থাৎ কতটুকু মন্দন ঘটছে, তাহলেই তো আমরা বলটা পেয়ে যাব। অর্থাৎ ইউ স্কোয়ারটা ওই পাশে চলে গেলে হয়ে যাবে মাইনাস, আর যেহেতু এটা একটা এই পাশে গুণাকারে আছে, এই পাশে চলে গেলে হবে কি ভাগ। তাহলে সেটাই আমরা লিখলাম। এখন এ ইকুয়াল টু হবে সরি এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এখানে হবে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, ঠিক আছে। এখানে আদি বেগ ছিল কত 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর শেষ বেগ হয়েছে কত অর্ধেক অর্থাৎ 50, আর দূরত্ব অতিক্রম করছে কত এস ইকুয়াল টু স্মরণ করছে 0.1 মিটার। তাহলে এই মানগুলো যদি আমরা বসাই তাহলে উত্তর আসবে, অর্থাৎ মন্দন যেটা হবে, তাহলে গুলির মন্দন হবে 37500। অর্থাৎ এটা আমরা কি পাইলাম, এটা পাইলাম গুলির মন্দন, অর্থাৎ বেগবৃদ্ধির হ্রাসকে তো মন্দন বলে। তাহলে গুলিটা যখন দেয়ালে হিট করবে তখন ওর মন্দনটা কত হবে, অর্থাৎ বেগবৃদ্ধির যে হ্রাসটা হবে, কারণ গুলিটা তো বাধাপ্রাপ্ত হবে না, সেই ক্ষেত্রে মন্দন হবে এটা। এখন আমরা জানি এফ ইকুয়াল টু কি, অর্থাৎ বল বাধাদানকারী যে বল দেয়ালের, সেটা এফ ইকুয়াল টু কি হবে, এফ ইকুয়াল টু এম এ। এই বাধাদানকারী বলের মানটা আমরা বের করতেছি, তাহলে এফ ইকুয়াল টু হবে এম আমরা জানি কত এম হবে কত 0.1 কেজি, গুলির বল হবে 0.1, এবং গুলিটার যে মন্দন হবে সেই মন্দনটা হবে কত 37500 কত মিটার পার সেকেন্ড স্কোয়ার, রাইট। বা এটা না দিলেও হবে, 37500। তো এটা ক্যালকুলেট করলে আমরা বাধাদানকারী যে বল, সেই বলের মান পাবো 3750, এটা তো নিউটন। এটাই হচ্ছে আমাদের বাধাদানকারী বলের মান। বাধাদানকারী বল বের করতে হলে আমাদের কি কি লাগে, বাধাদানকারী বল বের করতে হলে আমাদের মন্দন লাগে। মন্দন কি, বেগবৃদ্ধির যে হ্রাসটা, সেই মন্দনটা আমরা বের করছি এই যে এখান থেকে। এটার সূত্র কোনটা, এটা, ঠিক আছে। এবং এই মানগুলো কি আমাদের দেওয়া ছিল, মৌখিক আকারে দেওয়া ছিল। তো এটাই হচ্ছে বাধাদানকারী বলের মান। এখন ঘ নম্বর প্রশ্নে বলছে গুলিটি সম্পূর্ণ দেয়াল ভেদ করতে পারবে কি, গাণিতিক ব্যাখ্যা সহ মতামত দাও। প্রশ্নে বলছে গুলিটা যে প্রথমে দেয়ালটাকে যে আঘাত করলো, দেয়ালের পুরুত্ব কত ছিল 15 সেন্টিমিটার নাকি। এখন এই গুলিটা তোর বেগ ছিল কত, শুরুতে ছিল 100 মিটার পার সেকেন্ড, দেয়ালে হিট করার পরে 10 সেন্টিমিটার ঢুকার পরে এর বেগ হয়ে যায় কি অর্ধেক, অর্থাৎ 50 মিটার পার সেকেন্ড। অর্ধেক ঢুকার পরে এর বেগ হয়ে গেছে 50 মিটার পার সেকেন্ড। এখন প্রশ্নে বলছে যে এ পুরোপুরি 5, অর্থাৎ বাকি যে 5 সেন্টিমিটার আছে সেটা কি এ ঢুকতে পারবে এই বেগ নিয়ে, সেটাই হচ্ছে আমাদের মূলত কোশ্চেন, যেটা কিনা গাণিতিকভাবে দেখাইতে হবে আমাদের যে সম্পূর্ণ। তো তো গহতে পাই গুলিটার যে মন্ধন ছিল, সেই মন্ধন এ ইকুয়াল টু কত পাইছি আমরা, এ ইকুয়াল টু পাইছিলাম 37500, এটা তো মিটার পার সেকেন্ড স্কোয়ার,
ঠিক আছে, এটা হচ্ছে মন্দন, অর্থাৎ বেগ বৃদ্ধি যে হ্রাসটা করবে যখন দেয়ালে কি করবে, বস্তুটা হিট করবে, তখন বেগের যে হ্রাস ঘটবে সেই, এখানে তো বস্তুটা ঢুকছে অর্থাৎ 15 সেন্টিমিটারের একটা পুরুত্ব, তাহলে বাকি থাকে কত, বাকি থাকে এখানে 5 সেন্টিমিটার, এতটুকু হচ্ছে কত 5 সেন্টিমিটার। এখন এই 5 সেন্টিমিটার ঢুকবে কি না সেটাই হচ্ছে কোশ্চেন। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আদি বেগ, এখন বস্তুটার আদি বেগ কত, অর্থাৎ 10 সেন্টিমিটার ঢোকার পরে, এখানে তো 10 সেন্টিমিটার ঢুকছে গুলিটা, 10 সেন্টিমিটার ঢোকার পরে বেগ হয়েছে, বেগটা কত হয়েছে, বেগ ভি ইকুয়াল টু কত হবে 50 মিটার পার সেকেন্ড। এখন আমরা যদি এখান থেকে ম্যাথটা শুরু করি, অর্থাৎ এখান থেকে এখানের দূরত্ব কত 5 সেন্টিমিটার, তো এখান থেকে যদি শুরু করি তাহলে শুরু করলে আমাদের বিটাকে কি আদিবেগ ধরা লাগবে, তাহলে শেষ বেগটাকে আদিবেগ ধরে করতে হবে। তাহলে আদিবেগ, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে আমাদের আদিবেগ হবে কত, দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগ ইউ ইকুয়াল টু 50 মিটার পার সেকেন্ড। কারণ কি, আমরা 10 সেন্টিমিটার ঢোকার পরে এর বেগ হয়ে যায় অর্ধেক, এখন আমাদের বাকি থেকে 5 সেন্টিমিটার, এই 5 সেন্টিমিটার যদি এই বেগ নিয়ে ঢুকতে পারে তাহলেই তো আমরা বুঝবো যে সম্পূর্ণ দেয়ালটি ভেদ করতে পারবে গুলিটি। তাহলে ওই দ্বিতীয় ক্ষেত্রে আদিবেগ হবে কত 50 মিটার পার সেকেন্ড। এবং শেষ বেগ যদি আমরা 0 ধরি, শেষ বেগ ভি ইকুয়াল টু 0, শেষ বেগ ভি ইকুয়াল টু হবে কত 0 মিটার পার সেকেন্ড, অর্থাৎ একটা সময় গিয়ে তো গুলিটা আর বেগ থাকবে না যখন দেয়ালটাকে ভেদ করতে যাবে, সেইটা যদি আমরা 0 ধরি তাহলে আমরা ডিলিট করে দিই। আমরা জানি বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে এখান থেকে আমরা দূরত্বটা বের করবো, অর্থাৎ এসটা বের করব। তাহলে যদি 2as এই পাশে রেখে দিই তাহলে এখানে হবে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, রাইট, নেব কত বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এখান থেকে আমরা এসটা বের করবো, কতটুকু দূরত্ব অতিক্রম করবে গুলিটা, তাহলে ইউ স্কোয়ার উপরে থাকবে বি স্কোয়ার মাইনাস 2a, অর্থাৎ গুলির টোটাল অতিক্রান্ত দূরত্ব হবে ইউ স্কোয়ার মান আমরা জানি 50 স্কোয়ার, আর বি স্কোয়ার কত 0, কারণ শেষ বেগ কত হবে গুলির 0, একটা পর্যায়ে গিয়ে গুলিটা আর সামনের দিকে যাবে না, তাহলে সেই শেষ বেগটা আমরা 0 ধরে নিছি। তাহলে শেষ বেগ যখন 0 ধরবো তখন বস্তুটার সর্বোচ্চ দূরত্ব যেতে পারবে, অর্থাৎ সর্বোচ্চ দূরত্বে সেই দূরত্বটা যদি আমাদের 5 সেন্টিমিটার থেকে বেশি হয় তাহলেই বুঝবো যে গুলিটা ভেদ করতে পারবে দেয়ালটাকে। কারণ আমাদের তো দেয়ালের অবশিষ্ট ছিল কতটুকু, অবশিষ্ট এতটুকু তো ঢুকছে 10 সেন্টিমিটার, অবশিষ্ট ছিল এতটুকু 5 সেন্টিমিটার, এটা যদি 5 সেন্টিমিটার থেকে বেশি বা 5 সেন্টিমিটার হয় তাহলেই তো ভেদ করতে পারবে। তাহলে 2, আর মন্ধন আমরা জানি, মন্ধন কত, মন্ধন হচ্ছে 37500। এখন এটা ক্যালকুলেট করলে সরণ যেটা হবে মান আসবে 0.0334। এখন এই মানটা আসছে কিসে, মিটারে, এখন এই মানটা আসছে মিটারে। এখন আমাদের কোশ্চেনে তো দেয়ালের পুরুত্ব দেওয়া ছিল কিসে, সেন্টিমিটারে, তাহলে মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করা লাগবে। তাহলে এটাকে যদি আমরা সেন্টিমিটারে কনভার্ট করি এসটাকে, তাহলে এস ইকুয়াল টু 0.0334 100 দ্বারা গুণ দেওয়া লাগবে, তাহলেই তো সেন্টিমিটারে কনভার্ট হয়ে যাবে। সেক্ষেত্রে এস যেটা হবে টোটাল দূরত্ব,
3.334 এটা আসে আমাদের মান। তাহলে আমরা যেটা দেখতে পাই, অর্থাৎ গুলিটা 15 সেন্টিমিটার ঢোকার পরে 15 সেন্টিমিটার যখন গুলিটার দেয়ালে ভেদ করছে, এ ধরো 15 সেন্টিমিটারের দেয়ালটাকে গুলি যখন 10 সেন্টিমিটার ভেদ করছে তখন বেগটা অর্ধেক হয়ে যায়। বাকি যে 5 সেন্টিমিটার ছিল সেটা সে ঢুকতে পারে না, তার ঢুকছে কতটুকু? 3.334 সেন্টিমিটার। তাহলে কি গুলিটা ভেদ করতে পারবে না। আমরা যদি গুলির মোট অতিক্রান্ত দূরত্ব যদি বের করি, গুলিটা কতটুকু ঢুকছে, গুলির মোট অতিক্রান্ত দূরত্ব প্রথমে ঢুকছে 10 সেন্টিমিটার, তারপর ঢুকছে কত? 3.334। তাহলে আমরা অ্যান্সার পাবো কত? 13.334 সেন্টিমিটার নাকি? তাহলে টোটাল ছিল 15 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে দেয়াল ভেদ করতে পারবে না, এটাই হচ্ছে আমাদের উত্তর। সুতরাং গুলিটি সম্পূর্ণ দেয়াল ভেদ করতে পারবে না। এটাই হচ্ছে কাঙ্ক্ষিত উত্তর। তো এই ছিল আজকের সিকিউ সলভিং ক্লাস।